ঘুমের অভাবেও কিন্তু ওবেসিটি হয়। আচ্ছা, হোয়াট ইজ কিটো ডায়েট এবং এটা কি এবং এটার ক্ষতিকারক দিকটা কি? এই প্র্যাকটিসের কারণে তার কিডনি ফেইলিওরের সম্ভাবনা বেড়ে যায়। ভাত বন্ধ করে দিচ্ছে, খুব অল্প সময় তার কিন্তু ওজন কমে গেছে। হুট করে একটা ডায়েটে আমি যেতে পারবো না, এই যে স্ট্রোকের ঝুঁকি বেড়ে যাচ্ছে আমাদের ডায়েটের জন্য। অতিরিক্ত ওজন কমানোর জন্য স্পেসিফিক ভালো একটা ডায়েট প্ল্যান কি হতে পারে? আসলে ডায়েট প্ল্যান বলতে আমরা যেটা বুঝি যে ওয়েট লস অর ওয়েট গেইন। তো এক্ষেত্রে কি করতে পারি? কিটো ডায়েট বা অনেকে যে রোজা রাখে, অর্থাৎ ইন্টারমিটেন্ট ফাস্টিং যেটাকে বলে, মেডিটেরিয়ান ডায়েট করে অনেকে, বিভিন্ন ধরনের ডায়েট আছে। সেক্ষেত্রে প্রথম কথাই হচ্ছে, যখন আমরা দেখবো যে আমরা ওবেস হয়ে যাচ্ছি কোনো কারণে, কি কারণে হচ্ছে রুট কজটা আমাদেরকে বের করতে হবে। সেটা হতে পারে আমাদের ফাস্ট ফুড ইনটেক কাট করে দিতে হবে, হতে পারে আমাদের ইনসাফিসিয়েন্ট স্লিপিং, আমরা ঠিক মতো ঘুমাচ্ছি না, সেটাকে আমাদের রেগুলেট করতে হবে, অর্থাৎ আমাদেরকে রুট কজ বের করতে হবে। যদি দেখি যে আমি রুট কজ পাচ্ছি না, হুট করে একটা ডায়েটে আমি যেতে পারবো না, কারণ হচ্ছে আমার ফিজিক্যাল কন্ডিশন কেমন আছে একজন এক্সপার্ট ছাড়া ডেফিনেটলি ইন জেনারেল পার্সন কিন্তু বলতে পারে না। এর জন্য প্রথমে দেখতে হবে যে আমার কি কি প্রবলেম আছে, দেন সেই প্রবলেম অনুযায়ী আমার সলিউশনটা খুঁজতে হবে। আরেকটা বিষয় হচ্ছে, যখন আমি দেখবো যে আমার ওয়েটটা ম্যানেজমেন্টটা হচ্ছে না ঠিক মতো, প্রথমে নিজের সেলফ প্র্যাকটিসটা হবে প্রোটিন, কার্ব, ফ্যাট ঠিক পরিমাণ মতো খাচ্ছি কিনা, যে পরিমাণ ক্যালোরি আমি ইনটেক করছি সেই পরিমাণ আমি অ্যাক্টিভ কিনা, আমার অ্যাক্টিভিটি লেভেলটা কেমন। যেমন ধরুন অনেকে কর্পোরেট জব করে, জাস্ট ডেস্ক জব, বসে থেকে সারাদিন 7 থেকে 8 ঘন্টা ব্রেইন ওয়ার্ক করছে সে, তার অ্যাক্টিভিটি লেভেল একজন টিচার, শিক্ষক যিনি হেঁটে পড়াচ্ছেন বাচ্চাদেরকে বা যে হাঁটা চলার মধ্যে আছেন, তার অ্যাক্টিভিটি লেভেল কিন্তু সেম হবে না। এবং যারা ঘরে থাকেন তাদেরও অ্যাক্টিভিটি লেভেলটা সেম হবে না। তার অ্যাক্টিভিটি লেভেল অনুসারে ক্যালোরি ইনটেকটা এনশিওর করতে হবে এবং ওয়েট লস জার্নিটা সবসময় চেষ্টা করতে হবে খুব র্যাপিডলি যেন না হয় ওয়েট লস, এটা শরীরের জন্য ক্ষতিকর। সবচেয়ে স্মার্ট গোল হবে প্রত্যেক মাসে 3 থেকে 4 কেজি সর্বোচ্চ ওয়েট লস করাটা। আচ্ছা, সেই টার্গেটে যেতে হলে অবশ্যই ফুড মেনটেন, যেটাকে আমি বলছি, ক্যালোরি ইনটেকটাকে, এবং একই সাথে ঘুম নিশ্চিত করতে হবে 6 ঘন্টা ঘুম হচ্ছে কিনা। ঘুমের অভাবেও কিন্তু ওবেসিটি হয়। অনেকে মনে করে ফ্যাট ইনটেক করলে ওবেসিটি হচ্ছে, ফ্যাটটাকে বাদ দিয়ে দেয়, রাত জাগলে মুটিয়ে যায়, এরকম একটা রিসার্চ বলে। অবশ্যই ঘুম ঠিক মতো হচ্ছে না, 6 ঘন্টা আমি ঘুমাচ্ছি কিনা। অনেকের আছে নাইট শিফটে ডিউটি করে, এটা রেয়ার কেস, তাদের ক্ষেত্রেও কিন্তু ঘুমটা দিনের বেলা সেই ঘুমটা পরিপূর্ণ হচ্ছে কিনা সেটাও নিশ্চিত করতে হবে। বা আমি যে কাজ করছি আমার ক্যালোরি ইনটেকটা আমি কমিয়ে আনছি কিনা সেটাও দেখতে হবে। অনেকে দ্রুত খেয়ে ফেলে খাবার, দ্রুত চিবিয়ে খাওয়ানোর ফলে কিন্তু মেটাবলিজম কম হয়। আস্তে আস্তে চিবিয়ে চিবিয়ে খেতে হবে, ধীরে চিবিয়ে, এবং খাবারটাকে, সেটা ছোট বাচ্চাদের ক্ষেত্রেই না, বড়দের ক্ষেত্রেও মাইন্ডফুল ইটিং হ্যাবিট যে প্র্যাকটিসটা সেটা করতে হবে। আমি স্ক্রিন সামনে রেখে খাচ্ছি, বড়দেরও প্র্যাকটিস হচ্ছে, এই প্র্যাকটিস থেকে দূরে থাকতে হবে। আচ্ছা, আমি এই সম্পর্কে একটু জানতে চাচ্ছি যে অনেকে লো কার্ব ডায়েটের ব্যাপারে আগ্রহী হয়, অর্থাৎ অনেকে আবার কার্বোহাইড্রেট টোটালি বাদ দিয়ে দেয়। তো এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? এটা একদমই ভুল একটা প্রসেস ওয়েট লসের। অনেকে মনে করে যে আমি কার্ব টোটালি অফ করে দেবো, এবং অনেক পেশেন্ট আসে যে তারা 2-3 মাস হয়ে যায় ভাত খাচ্ছে না, রুটি খাচ্ছে না, জাস্ট ভেজিটেবল, এবং সেই একই সাথে ফ্যাট জাতীয় খাবার খাচ্ছে। সে বলছে যে আমার ওয়েট লস কেন হচ্ছে না। এখন এই যে ভাত বা রুটি যে খেতেই হবে এমনও না, কার্বের প্রতি আমাদের খেয়াল রাখতে হবে। কার্বের মধ্যে আছে আলু, আমি যদি ভাত রুটি না খেয়ে আলু খাই তাহলেও হবে, কিন্তু কার্ব আমাকে খেতেই হবে, অল্টারনেটিভ কার্বোহাইড্রেট বেশি নিতে হবে। অবশ্যই আমাদের কার্ব খেতে হবে, এবং এই কার্বটাকে আমরা নিব কমপ্লেক্স কার্ব, অর্থাৎ যে খাবারটার ফাইবার বেশি থাকবে, বেশি সময় আমাদের স্টোমাকে থাকবে, মেটাবলিজম হতে একটু সময় লাগবে, এমন কার্বকে আমাদেরকে নিতে হবে। কেন নিতে হবে? এর কারণ হচ্ছে আমরা যে শক্তিটা পাই খাবার থেকে, যে ক্যালোরি আমরা ইনটেক করি, তার 80% আসে কার্বোহাইড্রেট থেকে, এবং সেখানে বোধহয় ব্রেইনে বোধহয় কার্বোহাইড্রেটের একটা ডাইরেক্ট সিগন্যাল বোধহয় ব্রেইনে যায়। ব্রেইন ফুড হচ্ছে কার্ব। অর্থাৎ আমি যখন কার্বটাকে কাট করে দিব আমার ডায়েট থেকে, তখন দেখা যাবে আমার ব্রেইন ঠিকমতো সিগন্যাল দিচ্ছে না। প্রোটিন ইনটেকের কারণে কি হবে, শরীরে থাকা যে পানির পরিমাণ কমতে থাকবে, অর্থাৎ ডিহাইড্রেটের দিকে যাবে শরীর। এটা কিন্তু দেখা গেছে যে অনেকে ভাত বন্ধ করে দিচ্ছে, খুব অল্প সময় তার কিন্তু ওজন কমে গেছে।
এবং এই প্র্যাকটিসের কারণে তার কিডনি ফেইলিওরের সম্ভাবনা বেড়ে যায়। পরবর্তীতে এখন দেখা যায় আগে যেমন কমিউনিকেশন ডিজিজগুলো বেশি ছিল, যেমন কলেরা, ডায়রিয়া, চিকেন পক্স, এখন দেখা যায় নন কমিউনিকেবল ডিজিজ বেশি হচ্ছে, যেমন হার্ট ডিজিজ, কিডনি ডিজিজ, হার্ট অ্যাটাক, স্ট্রোক। ছোট ছোট বাচ্চারা কম বয়সে স্ট্রোক করছে। এই যে স্ট্রোকের ঝুঁকি বেড়ে যাচ্ছে আমাদের ডায়েটের জন্য। এটা কিটো ডায়েটের একটা প্রভাব কিন্তু বাংলাদেশে আছে। আপনি এইটা নিয়ে যদি কিছু বলতে চান যে কিটো ডায়েট যারা ফলো করে, হোয়াট ইজ কিটো ডায়েট এবং এটা কি এবং এটার ক্ষতিকারক দিকটা কি? অনেকে এটাকে বলে এবং সেভাবে বাংলাদেশে অনেকে এটাকে এস্টাবলিশ করে দিয়েছে, অনেকে আবার আপনারা পুষ্টিবিদরা আবার কিটো ডায়েটটাকে মানতে চান না। তো এই বিষয়টা নিয়ে যদি একটু বলেন। আসলে মানতে চাওয়া না চাওয়া পুরোটাই ডিপেন্ড করে পেশেন্টের উপর। কারণ আমাদের রিসার্চ কি বলে? রিসার্চ বলে আমি কিটো ডায়েট যদি 1 মাসের জন্য করি, কিটো ডায়েট মিন্স হচ্ছে আমি কার্বটাকে অল্প সময়ের জন্য অফ করে দিলাম। আমার ওবেসিটির জন্য হতে পারে, বিভিন্ন ধরনের ডিজিজের জন্য হতে পারে। জাস্ট কার্বটাকে অফ করে দিয়ে 1 মাসের জন্য প্রোটিনটাকে বাড়িয়ে দেওয়া। কিন্তু এটা যখন একজন এক্সপার্ট ছাড়া আমি করব, যে কারোটা ফলো করছি, আমি অনলাইনে শুনছি, বা এখন একটা কমন প্র্যাকটিস হয়ে গিয়েছে চ্যাটজিপিটি আর গুগল করে বের করে ফেলা যে আমি এখন কি করব। আমার ফিজিক্যাল কন্ডিশন অনুযায়ী যদি আমি লং টার্ম এই কিটো ডায়েটের প্র্যাকটিসটা করি, তাহলে শরীরে অবশ্যই এই যে আমাদের মেইন ক্যালোরির বা মেইন শক্তির যে উৎস কার্ব, তাহলে সেটা অফ হয়ে যাচ্ছে, যে কারণে আমাদের শরীরে যেমন ডেফিসিয়েন্সি ক্রিয়েট হবে, আয়রন ডেফিসিয়েন্সি ক্রিয়েট হবে, আমাদের বিভিন্ন অর্গানগুলো যে স্ট্রেস ফিল করবে, যেমন আমাদের কিডনির উপর একটা স্ট্রেস পড়বে, লিভারের উপর স্ট্রেস পড়বে। তার ফলশ্রুতিতে হবে কি, যে নন কমিউনিকেবল ডিজিজগুলো, হার্ট অ্যাটাক, স্ট্রোক, এগুলোর ঝুঁকি বেড়ে যাবে।